গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটা ক্লাসে কিন্তু তোমাদের বইতে যে প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ, সেই সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছিলাম, তাই না? আমরা এই যে বর্জিত প্রক্রিয়াগুলি তোমরা জানো যেগুলি, তার মধ্যে দিয়ে যে নদীর দ্বারা কিভাবে গঠিত হয় ভূমিরূপ, সেই সম্পর্কে কিন্তু আলোচনা করছিলাম। তোমরা এই যে নদীর দ্বারা তো ভূমিরূপ গঠিত হচ্ছে, এছাড়া আর কি কি বর্জিত প্রক্রিয়া আছে বলো তো? ভেরি গুড। জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, তাই না? এই যে পৃথিবীর বাইরে অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠে যেই সব ক্রিয়াগুলি কাজ করছে যার ফলে কিন্তু ভূমিরূপের পরিবর্তন হচ্ছে, তাকে আমরা বর্জিত প্রক্রিয়া বলবো, তাই তো? আচ্ছা, তোমরা অন্তর্জাত প্রক্রিয়া ক্লাস 9 এ পড়ে এসেছিলে, তাই তো? হঠাৎ ঘটে যাওয়া অন্তর্জাত প্রক্রিয়াগুলি কি কি বলতো? ভেরি গুড, খুব ভালো বলেছো। যে ভূমিকম্প, তারপরে আহ অগ্নুৎপাত, এগুলো কিন্তু অন্তর্জাত প্রক্রিয়া। আচ্ছা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নদীর মধ্যগতি ও নিম্নগতিতে যে গঠিত ভূমিরূপগুলি রয়েছে সেগুলো সম্পর্কে তো আমরা গত ক্লাসে করেছি আলোচনা। আজকে তার সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই যে তোমরা গত ক্লাসে পড়েছো বদ্বীপ, পড়েছো তো? সেই বদ্বীপের বিভিন্ন ধরন সম্পর্কে পড়বো, বদ্বীপ সৃষ্টি হওয়ার অনুকূল পরিবেশ সম্পর্কে পড়বো। আর কি পড়বো বলতো? যে বদ্বীপ কোথায় লক্ষ্য করা যায় বলতো? আমাদের পশ্চিমবঙ্গের কোথায় বদ্বীপ লক্ষ্য করা যায়? সুন্দরবন অঞ্চলে, তাই তো? অর্থাৎ গঙ্গা নদীর যে মোহনা রয়েছে বঙ্গোপসাগরে মিশেছে, সেইখানে কিন্তু বদ্বীপ লক্ষ্য করা যায়। এই বদ্বীপ গড়ে ওঠার কারণ, সুন্দরবন অঞ্চলের জলবায়ুগত কি প্রভাব বর্তমানে রয়েছে, সেই সম্পর্কেই কিন্তু আজকে আমরা পুরো ক্লাসটা সম্পর্কে আলোচনা করব। তার আগে দেখি তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। স্টুডেন্ট বলো তো, এই যে নদীর মধ্য ও নিম্নগতিতে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলি কি কি মনে আছে? বলো। ভেরি গুড। পলল শঙ্কু ও পলল বেজনী, আর কি? নদীবাঁক বা মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, তাই না? আর কি রয়েছিল? বদ্বীপ ছিল না? তাহলে এগুলো কিন্তু হলো সব নদীর মধ্য ও নিম্ন গতিতে গঠিত ভূমিরূপ। ফ্রেন্ড, আমরা এটাও জেনেছিলাম যে নদীর উচ্চ গতিতে ভূমিরূপ, তাই তো? এই উচ্চ গতিতে নদী কি কি ভূমিরূপ গঠন করে বলতো? বাহ, খুব ভালো বলেছো যে ভি আকৃতির উপত্যকা। দেখতে ইংরেজি অক্ষর ভি এর মতো হয়, তাই না? এছাড়া আই আকৃতির উপত্যকা। আর কি রয়েছে? আর রয়েছে ক্যানিয়ন রয়েছে, তারপরে তোমার জলপ্রপাত রয়েছে, প্রপাতকূপ রয়েছে, তাই তো? এগুলি সবই কিন্তু হলো নদীর উচ্চ গতিতে গঠিত ভূমিরূপ। আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ আদর্শ নদীর নাম বলতো? গঙ্গা নদী। ভেরি গুড। কেন গঙ্গাকে আমরা আদর্শ নদী বলবো? বাহ, খুব ভালো বলেছো যে গঙ্গাকে আদর্শ নদী বলবো। তার কারণ হচ্ছে গঙ্গায় কিন্তু তিনটি প্রবাহ লক্ষ্য করা যায়, অর্থাৎ উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ। এই তিনটি প্রবাহ কিন্তু আমরা গঙ্গা নদীর ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তোমরা আমাকে বলবে এই গঙ্গা নদীর উচ্চ প্রবাহ কোথা থেকে কোথা অবধি? ভেরি গুড। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে কিন্তু কোন অবধি? হরিদ্বার অবধি। খুব ভালো বলেছো, এটি নদীর উচ্চ প্রবাহ। এবং গঙ্গা নদীর মধ্য প্রবাহ কোন অবধি? বা হরিদ্বার থেকে রাজমহল পাহাড় অবধি। এবং রাজমহল পাহাড় থেকে একেবারে মোহনা পর্যন্ত কিন্তু গঙ্গা নদীর নিম্ন প্রবাহ, তাই তো? তাহলে গঙ্গা নদীর সৃষ্টি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে, এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে? বঙ্গোপসাগরে। তাহলে তোমরা কিন্তু গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে বিস্তারিত জেনেছিলে, তাই তো? আচ্ছা স্টুডেন্ট, বলো তো এই যে বললাম আহ তোমার ক্যানিয়ন নদীর উচ্চ গতিতে সৃষ্টি হয়। গ্র্যান্ড ক্যানিয়ন একটি বিখ্যাত ক্যানিয়ন। এটি আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। কোন নদীর উপরে এই গ্র্যান্ড ক্যানিয়ন গড়ে উঠেছে তোমাদের মনে আছে? ভেরি গুড। যে কলোরাডো নদীর উপরে কিন্তু গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে। তোমরা জলপ্রপাত পড়েছিলে,
এটিও নদীর উচ্চ প্রবাহের বা উচ্চ গতিতে সৃষ্টি একটি ভূমিরূপ। কোমল শিলা এবং কঠিন শিলা যদি নদীর প্রবাহ পথে অবস্থান করে তাহলে কোমল শিলাকে বেশি নদী ক্ষয় করে, অপেক্ষাকৃত কঠিন শিলাকে ক্ষয় করতে পারে না, ফলে নদী কিন্তু একটি গর্তের সৃষ্টি হয়। এটাই তো জলপ্রপাত। ভেরি গুড। আচ্ছা, বলতো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? মনে আছে তোমাদের? বাহ, খুব ভালো বলেছে যে কুঞ্জিকল জলপ্রপাত কিন্তু ভারতের উচ্চতম জলপ্রপাত। স্টুডেন্ট, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, আমরা তো ভারতের জানলাম, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত? ভেরি গুড। অ্যাঞ্জেল হলো কিন্তু পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। স্টুডেন্ট, ভারতের নায়াগ্রা বলা হয় একটা জলপ্রপাতকে। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রে যেমন নায়াগ্রা জলপ্রপাত রয়েছে, খুবই বিখ্যাত একটি জলপ্রপাত, তেমনি ভারতেও কিন্তু তার নাম অনুসারে একটা জলপ্রপাত রয়েছে, যে নায়াগ্রা জলপ্রপাত ভারতের। কোন জলপ্রপাত? ভেরি গুড। চিত্রকূট জলপ্রপাত কিন্তু ভারতে রয়েছে, যেটি সেটি কিন্তু ভারতের নায়াগ্রা নামে পরিচিত। স্টুডেন্ট, মধ্য ও নিম্ন গতিতে যে ভূমিরূপগুলি গঠিত হয় সেগুলো তোমরা বললে কি কি? আচ্ছা, পাখার মতো বা হাত পাখার মতো দেখতে যে ভূমিরূপটির সৃষ্টি হয় সেটির নাম কি বলতো? ভেরি গুড, পলল বেজনি বা পলল পাখা, তাই তো? এছাড়া নদীর মধ্য ও নিম্ন গতিতে আর কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? মিয়েন্ডার, অর্থাৎ নদী যখন তার গতি হারিয়ে ফেলে এঁকে বেঁকে প্রবাহ পথ চলে তখন তাকে আমরা মিয়েন্ডার বলবো। আর কি হয়? নদী বাঁধ। মিয়েন্ডার ও নদী বাঁধ। আর কি রয়েছে? অশ্বক্ষুরাকৃতির হ্রদ, তাই না? বলতো আমাদের পশ্চিমবঙ্গের কোথায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়? মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের যে মতিঝিল রয়েছে সেটি কিন্তু অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। এছাড়া আর কি ছিল? প্লাবন ভূমি ছিল, স্বাভাবিক বাঁধ ছিল, তাই না? তোমরা এখন আমাকে বলবে যে প্লাবন ভূমি কাকে বলে? বলো। আচ্ছা, কি বললে? যে মধ্য নিম্ন গতিতে নদীর গতিবেগ কমে যায়, ফলে নদী যে পলি বালি সঞ্চয় করে বহন করে নিয়ে আসে সেটি কিন্তু এইখানে সঞ্চিত হয়। অর্থাৎ নদী গর্ভ কিন্তু ধীরে ধীরে পূর্ণ হয়, এবং এর উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়, এবং নদী কিন্তু তার দুই কূল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। এই বন্যাতে যে পলি বালি ইত্যাদি তার দুকুলে পৌঁছে যাচ্ছে, আশেপাশের অঞ্চলে চলে যাচ্ছে, একেই কিন্তু আমরা কি বলছি? প্লাবন ভূমি, তাই তো? আচ্ছা, আহ এছাড়া স্বাভাবিক বাঁধ সম্পর্কে পড়েছি আমরা। স্বাভাবিক বাঁধটা কি জিনিস তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড। নদীর কিনারে তটরেখার সমান্তরালে বালি ও পলি গঠিত বাঁধকে কিন্তু আমরা কি বলছি? স্বাভাবিক বাঁধ। স্টুডেন্ট, আমরা খাড়ি সম্পর্কেও কিন্তু পড়েছি। বলতো এই খাড়ি পশ্চিমবঙ্গের কোন নদীগুলোতে বেশি লক্ষ্য করা যায়? ভেরি গুড। যে সুন্দরবনের নদীগুলোতে কিন্তু খাড়ি বেশি লক্ষ্য করা যায়, যেমন তোমার মাতলা, গোসাবা, বিদ্যাধরী, রায়মঙ্গল, এই যে নদীগুলো রয়েছে এই নদীগুলোতে কিন্তু অসংখ্য খাড়ি লক্ষ্য করা যায়। আচ্ছা, লাস্ট আমরা কি পড়েছিলাম? বদ্বীপ, তাই না? সেই বদ্বীপের নামকরণ কি করে করা হচ্ছে তোমাদের মনে আছে? ইংরেজি অক্ষর কার মতো দেখতে? বকে বা বদ্বীপকে ডেল্টার মতো দেখতে, তাই না? মিশরের যে নীলনদ ছিল সেখানে এরকম মোহনার কাছে কিন্তু বদ্বীপ সৃষ্টি হয়েছিল, এবং গ্রিস যে ঐতিহাসিক হেরোডোটাস তিনি কিন্তু সেটি লক্ষ্য করে ইংরেজি অক্ষর, এই সরি, হ্যাঁ, ইংরেজি অক্ষর ডেল্টার মতো দেখতে ছিল বলে এর নামকরণ করেছে ডেল্টা, এবং বাংলা অক্ষর বয়ের মতো দেখতে বলে আমরা একে কি বলি? বদ্বীপ। আমরা আজকের এই ক্লাসে বদ্বীপের বিভিন্ন ধরন সম্পর্কে পড়ব, ঠিক আছে? তাহলে গত ক্লাসে আমরা বদ্বীপ অব্দি আলোচনা করেছিলাম, তারপর থেকে কিন্তু আজকে আমরা আলোচনাটা শুরু করব। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। বিভিন্ন ধরনের বদ্বীপ। দেখো স্টুডেন্ট, আকৃতি অনুযায়ী বদ্বীপকে কিন্তু প্রধান চারটি ভাগে ভাগ করা যায়। সেই চারটি ভাগ সম্পর্কে কিন্তু আমরা এক এক করে জানবো। প্রথমে এই যে বদ্বীপটা সম্পর্কে আমরা জানবো সেটি হলো ধনুকাকৃতি বদ্বীপ। অর্থাৎ বদ্বীপটি দেখতে কেমন? ধনুকের মতো।
বদ্বীপের সমুদ্রমুখী বহিরেখা ধনুকের মতো আকৃতি বিশিষ্ট বলে বা আকৃতি বিশিষ্ট হলে তা কিন্তু হলো ধনুকাকৃতি বদ্বীপ। তাহলে কি বললো, যে সমুদ্রমুখী যে বহিরেখা সেটা কিন্তু দেখতে অনেকটা ধনুকের মতো। ধনুকের আকৃতি যেমন হয় সেরকম ধনুকের আকৃতি বিশিষ্ট দেখতে বলে একে কি বলা হয়, ধনুকাকৃতি বদ্বীপ। উদাহরণ কি? উদাহরণ হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র যে বদ্বীপ, সেটা এরকম ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করা যায়। নীলনদ, পো, এই পো নদী কোথায় বলতো রয়েছে, অবস্থান করছে? ইতালিতে। হুয়াংহো, চায়নাতে। তাহলে এই যে পৃথিবীর বিভিন্ন নদীতে কিন্তু আমরা এরকম ধনুকাকৃতি বদ্বীপ লক্ষ্য করতে পারছি। তোমরা ছবি দেখলে আরো ভালোভাবে তোমাদের ধারণা পরিষ্কার হবে। দেখো, এটি কিন্তু সমুদ্র, ঠিক আছে? নদী তার মোহনার কাছে এসে দেখো বহির্ভাগটা ধনুকের মতো একটা অ্যাঙ্গেল নিয়েছে না, ধনুকের মতো একটা কোণের সৃষ্টি হয়েছে না, সেই জন্যই কিন্তু একে কি বলা হচ্ছে, ধনুকাকৃতি বদ্বীপ। তাহলে উদাহরণ তোমরা জানলে, আমাদের ভারতবর্ষে গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদী, এছাড়া নীল, পো, হোয়াংহো প্রভৃতি নদীতে কিন্তু এরকম বদ্বীপ আমরা লক্ষ্য করি। নাম্বার 2 কি? পাখির পায়ের মতো বদ্বীপ। তাহলে 1 নম্বর হলো ধনুকাকৃতি বদ্বীপ, 2 নম্বর হলো কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ মানে তোমরা বুঝতেই পারছো, মূল নদী বহু শাখায় ভাগ হয়ে পাখির পায়ের আঙুলের মতো দীর্ঘ ও সংকীর্ণ হয়ে সমুদ্রের দিকে এগিয়ে চলেছে এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে যে বদ্বীপ, তাকে আমরা কি বলবো, পাখির পায়ের মতো বদ্বীপ। দেখো তোমরা ছবিটা, নদী বিভিন্ন শাখায় কিন্তু বিভক্ত হয়ে গিয়ে পাখির পায়ের মতো দেখো আকৃতির সৃষ্টি করেছে। যখন সমুদ্রে নদীটি পতিত হচ্ছে তখন কিন্তু এই সঞ্চয় কাজের ফলে মূলত বদ্বীপটি গঠিত হচ্ছে। তাই একে কি বলা হচ্ছে, পাখির পায়ের মতো বদ্বীপ। যদি বলে এই পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ কোথায়, দেখো মিসিসিপি মসুরির যে বদ্বীপ রয়েছে সেই বদ্বীপ অঞ্চলে কিন্তু এরকম পাখির পায়ের মতো অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো তোমরা এই ছবিটা, এটা কিন্তু মিসিসিপি মসুরির একটি নদীর বদ্বীপ অঞ্চলের ছবি, অর্থাৎ নদী যেখানে এসে মোহনাতে মিশছে সেখানকার একটা ছবি। পাখির পায়ের মতো তো দেখতে। তাহলে 1 নম্বর ধনুকাকৃতি, 2 নম্বর হলো পাখির পায়ের মতো বদ্বীপ। এরপরে 3 নম্বর কি রয়েছে দেখো, 3 নম্বর রয়েছে করাতের দাঁতের মতো বদ্বীপ। অর্থাৎ মোহনায় সমুদ্র তরঙ্গের আঘাতে প্রবল হয়ে নদীর যে পাল বা পলি দুদিকে ছড়িয়ে পড়ে বদ্বীপটিকে করাতের দাঁতের আকার ধারণ করিয়েছে। তাহলে কি, মোহনার যে সমুদ্র, মোহনায় কি হয়, সমুদ্রের সাথে মেশে তো নদী, আর সেখানে সমুদ্রের তরঙ্গ রয়েছে, সেই তরঙ্গের সাথে প্রবল আঘাত করে নদীর যে পলি রয়েছে সেই পলি কিন্তু দুদিকে ছড়িয়ে গিয়ে বদ্বীপটাকে করাতের আকারে বা করাতের দাঁতের আকারে কিন্তু সৃষ্টি করছে। একে কি বলছি আমরা, একে আমরা বলছি করাতের দাঁতের মতো বদ্বীপ। তোমরা ছবি দেখো, দেখো এই যে নদী পলিটাকে দুধারে ছড়িয়ে দিয়েছে এবং দেখো এখানে করাতের যেরকম দাঁত থাকে সেরকম সৃষ্টি হয়েছে, তাই একে কি বলা হচ্ছে, যে করাতের দাঁতের মতো বদ্বীপ। উদাহরণ কি? উদাহরণ হলো ইতালির তাইবার বদ্বীপ। মনে থাকবে, ইতালির তাইবার বদ্বীপ। এরপরে নাম্বার 4 রয়েছে দেখো স্টুডেন্ট, ক্ষারীয় বদ্বীপ। খাড়ির মধ্যে বদ্বীপ গঠিত হলে তা ক্ষারীয় বদ্বীপ বলা হয়। এই ধরনের বদ্বীপ সংকীর্ণ হয়, অর্থাৎ খুব সরু সরু যে নদীগুলো তোমরা লক্ষ্য করবে, যে যেখানে মূল নদীর সাথে মোহনার সাথে মূল নদী মোহনাতে এসে মিশছে সেখানে অনেক খাড়ির সৃষ্টি হয়। সুন্দরবনেও কিন্তু এরকম রয়েছে, তাই না? আমরা পড়েছিলাম না খাড়ি পড়ার সময়, যে সুন্দরবন অঞ্চলে মানুষজন এই খাড়ির মধ্যে প্রবেশ করে নৌকা নিয়ে কিন্তু মাছ ধরে এবং তাদের জীবিকা নির্বাহ করে। তাহলে এই খাড়ি কিন্তু বদ্বীপের দ্বারাই সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? উদাহরণ কি? উদাহরণ হলো ফ্রান্সের সিন নদী, জার্মানির রাইন নদী ইত্যাদি কিন্তু ক্ষারীয় বদ্বীপের উদাহরণ। দেখো এই যে অসংখ্য খাড়ি কিন্তু প্রবেশ করেছে মোহনার কাছে। তাহলে তোমরা কি কি জানলে, যে 4 প্রকার বদ্বীপ, তাই তো? বদ্বীপের বিভিন্ন রকমের মধ্যে 4 রকম প্রধান। কি কি? 1 ধনুকাকৃতি, 2 নম্বর কি, পাখির পায়ের মতো বদ্বীপ, নাম্বার 3 করাতের দাঁতের মতো বদ্বীপ এবং নাম্বার 4 হচ্ছে কিন্তু ক্ষারীয় বদ্বীপ।
আচ্ছা, এরপরে রয়েছে দেখো বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ। বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ মানে কোন পরিবেশের মধ্যে এই বদ্বীপটা কিন্তু বেশি গঠিত হবে। পৃথিবীর কিন্তু সব নদীতে এরকম মোহনার কাছে বদ্বীপ সৃষ্টি হয়নি। বেশিরভাগ নদীতেই বদ্বীপ সৃষ্টি হয়েছে মোহনার কাছে, তবে কয়েকটি নদী আছে যে নদীতে কিন্তু, যেমন আমাজন নদী, কঙ্গো নদী, এই নদীগুলির মোহনায় কাছে কিন্তু তেমন ভাবে কোনো বদ্বীপের সৃষ্টি হয়নি। কেন হয়নি তার কারণ সম্পর্কে কিন্তু আমরা পরে জানবো। তবে এখানে আমরা জানবো যে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ কি। সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। বদ্বীপ গঠনের জন্য কতগুলি অনুকূল পরিবেশের প্রয়োজন। সেই পরিবেশ কি কি? নাম্বার ওয়ান, পলির পরিমাণ। বৃহৎ নদী অববাহিকায় সুদীর্ঘ নদীর গতিপথ, নদীর অববাহিকা, নরম শিলার উপস্থিতি, অসংখ্য উপনদীর অবস্থান ইত্যাদি সুবিধাগুলি থাকলে নদীতে কিন্তু পলির পরিমাণ বাড়তে থাকে। তাহলে নদীর অববাহিকা যদি আকৃতি বড় হয় এবং সুদীর্ঘ গতিপথ হয়, আমাদের গঙ্গা নদীর গতিপথ অনেকটাই রয়েছে, তাই না? সেই হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়ে সেটি কিন্তু একেবারে বঙ্গোপসাগরে এসে মিশিত হয়েছে। তাই নদীর অববাহিকা কি? নরম শিলায় গঠিত এবং অসংখ্য কিন্তু উপনদীও রয়েছে এই গঙ্গা নদী। ফলে মোহনার কাছে কিন্তু নদী তার পলিটা কিন্তু বয়ে নিয়ে আসছে এবং সেখানে কিন্তু সে সেটাকে জমা রাখছে। ফলে গঙ্গা নদীর যে মোহনা অঞ্চল সেখানে কিন্তু পলি লক্ষ্য করা যায়। তাহলে বদ্বীপ গঠন অনুকূল পরিবেশের মধ্যে প্রথম যে পয়েন্টটা পড়লাম আমরা, সেটা কি বলতো? ভেরি গুড, পলির পরিমাণ। এরপর 2 নম্বর রয়েছে দেখো মোহনায় মৃদু ঢাল। দেখো, যেখানে মৃদু ঢাল থাকবে সেখানে কি হবে? সমুদ্রের সাথে সেই স্থানটা মিশছে, তবে পলি সঞ্চয়ের পরিমাণ কিন্তু সেখানে বেশি থাকবে। যদি খাড়াই ঢাল থাকে তাহলে পলিটা সমুদ্রে তো বেশি পড়ে যাবে, নাকি? আর মৃদু ঢাল হলে কিন্তু পলিটা এসে আস্তে আস্তে এখানে সঞ্চিত হবে। ঠিক আছে? একদিকে সমুদ্রের উল্টো দিকের ঢেউ এবং অন্যদিকে নদী বহিত এসে এই পলি, দুটির চাপে কিন্তু এই মাঝখানের স্থানে পলিটা সঞ্চিত হচ্ছে। তাহলে নাম্বার 2 কি হলো? মোহনার মৃদু ঢাল। মোহনায় নদী মৃদু ঢালে সমুদ্রের সঙ্গে মিশলে তবেই পলি সঞ্চয়ের পরিবেশ সৃষ্টি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর কি রয়েছে দেখো, সমুদ্র অগভীর হলে তাড়াতাড়ি পলি ভরাট হয়ে বদ্বীপের সৃষ্টি হয়। এই যে পলিগুলো যেটা পার্বত্য অঞ্চল থেকে নদী বহন করে নিয়ে এসে নিম্ন গতিতে সঞ্চয় করছে, অর্থাৎ মোহনার কাছে এসে সে সঞ্চয় করছে। যদি সমুদ্রের গভীরতা বেড়ে যায় তাহলে কি হবে? পলি তো সমুদ্র গর্ভেই চলে যাবে। কিন্তু সমুদ্র যদি অগভীর হয়, সমুদ্র যদি বেশি গভীর না হয়, তাহলে কিন্তু পলিটা সেখানে ধীরে ধীরে সঞ্চিত হবে এবং তাড়াতাড়ি কিন্তু পলিটা ভরাট হবে, তাই না? ফলে বদ্বীপ গঠন কিন্তু দ্রুত গতিতে ঘটবে। তো আমরা কি কি জানলাম? যে পলির পরিমাণ, বদ্বীপ সৃষ্টির যে অনুকূল পরিবেশ তার মধ্যে পলির পরিমাণ, মোহনায় মৃদু ঢাল। দেখো এই যে নদী এসে মোহনাতে কাছে দেখো মৃদু ঢাল রয়েছে, খুব গভীর কিন্তু নয়। ফলে এখানে কিন্তু পলিটা সঞ্চিত হতে সুবিধা। আবার অগভীর সমুদ্রে যখন পলিটা সঞ্চিত হবে খুব তাড়াতাড়ি সেটি ভরাট হবে, তাই না? মোহনার মৃদু ঢাল এবং 3 নম্বর কি পড়লাম? অগভীর সমুদ্র। আচ্ছা, এরপরে আর কি আছে দেখবো আমরা। 4, লবণতা বৃদ্ধি। সমুদ্র জলের লবণতা যত বাড়বে ততই নদী জলের পলিরাশি দ্রুত অধঃক্ষিপ্ত হবে। অর্থাৎ সমুদ্র জলের লবণতা যদি বেশি হয় তাহলে কিন্তু এই পলিরাশিগুলো জলের সাথে দ্রুত মিশে গিয়ে অধঃক্ষিপ্ত হয়ে কিন্তু বসে জিনিসটাকে আরো ভরাট করবে। হ্যাঁ, এইভাবে কিন্তু পলি সঞ্চিতর কাজটি ধীরে ধীরে এগিয়ে যাবে। নাম্বার 5 কি? দেখো এই যে অগভীর সমুদ্রে বা লবণতা সমুদ্রে যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু পলির যে দ্রুত অধঃক্ষিপ্ত সেটি কিন্তু হয়। আচ্ছা, নাম্বার 5 কি বলছে দেখো, বিপরীতমুখী স্রোত ও বায়ু। নদী মোহনায় বিপরীত দিকে মৃদু স্রোত এবং বায়ু পলি জমাতে সাহায্য করে। তাহলে কি বলছে? নদী যখন পলিটাকে বয়ে তার সমুদ্রের তটে নিয়ে আসছে বা মোহনার কাছে নিয়ে আসছে, যদি বিপরীত দিকে বায়ু বা মৃদু স্রোত কাজ করে, এটি এরকম ভাবে পড়ছে এবং উল্টো দিক থেকে বায়ু এবং সমুদ্র স্রোত হালকা ধাক্কা দিচ্ছে,
তাহলে এইখানে যে পলিটা সঞ্চিত হচ্ছে সেটি কিন্তু জমাট বাঁধবে, অর্থাৎ শক্ত হয়ে কিন্তু সেটি আরো উঁচু ভূমিতে পরিণত হবে। তাহলে কি বিপরীতমুখী স্রোত ও বায়ুর জন্য কিন্তু নদীর মোহনার কাছে পলি জমতে সাহায্য করে। তাহলে লবণাক্ত নদীর বৃদ্ধি পেলে পলি জমতে সাহায্য করে। বিপরীতমুখী নদীর স্রোত ও বায়ুর ফলেও কিন্তু পলি জমতে সাহায্য করে। এরপরে নাম্বার 6, শান্ত সমুদ্র। মোহনার মুখে সমুদ্র স্রোত ও জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে, পলিরাশি তত দ্রুত সমুদ্র গর্ভে সঞ্চিত হবে। দেখো, সমুদ্র স্রোত এবং জোয়ার ভাটা এই দুটি কিন্তু মোহনার কাছে আমরা লক্ষ্য করতে পারি, তাই না? জোয়ারের সময় কি হয়, নদীর জল ফুলে ফেঁপে ওঠে এবং ভাটার সময় কিন্তু সেই জলটা কমে যায়। এই জোয়ার ভাটার প্রকোপ যদি কম হয় কোনো নদীতে, তাহলে কিন্তু সেখানে পলি জমতে সাহায্য করবে সমুদ্র গর্ভে। কেন? কারণ যদি জোয়ার ভাটার পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু পলিগুলো খুব সহজেই সমুদ্র গর্ভে পৌঁছে যাবে, তাই না? আবার যদি জোয়ার হয় তাহলে কিন্তু পলিগুলোকে কিন্তু সমুদ্রে বা মোহনায় পড়ার আগে সে কিন্তু বাইরের দিকে ঠেলে দিচ্ছে। ফলে শান্ত সমুদ্র যদি থাকে তাহলে কিন্তু পলি জমতে সুবিধা হয়। তাহলে এই যে 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট কিন্তু তোমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। কি কি পয়েন্টগুলো? যে পলি সঞ্চয় বা সমুদ্রগর্ভে পলি সঞ্চয়ে কিন্তু অনুকূল যে পরিবেশ সেই সম্পর্কে। ঠিক আছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে কোন কারণগুলোর জন্য সমুদ্রগর্ভে বা মোহনা অঞ্চলে পলি সঞ্চয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আচ্ছা, এরপরে দেখবো আমরা গঙ্গা, পদ্মা, মোহনার বদ্বীপের সক্রিয় অংশে ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই যে গঙ্গা, পদ্মা, মোহনার বদ্বীপ অংশ সেটা আমরা কি নামে চিনি? সুন্দরবন নামে চিনি না? সুন্দরবন কিন্তু কেবলমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বা ভারতের মধ্যে অবস্থান করছে তা কিন্তু নয়। আমাদের পার্শ্ববর্তী পূর্ব দিকে যে রাজ্যটি রয়েছে তার নাম কি বলতো? বাংলাদেশ। ভেরি গুড। সেই বাংলাদেশের সেই বাংলাদেশের কিছুটা অংশও কিন্তু এই সুন্দরবনের অংশ রয়েছে। তাহলে এই যে সুন্দরবনের অংশটা পৃথিবীব্যাপী যে জলবায়ু বর্তমানে পরিবর্তন হচ্ছে, সেই বর্তমানে জলবায়ু পরিবর্তনের কতটা প্রভাব পড়ছে সুন্দরবনের উপরে সেই সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে বর্ষাকালে এখন কিন্তু বর্ষা কম হয়, আবার শীতকালে কম শীত পড়ছে, গরমকালে অত্যাধিক বেশি গরম পড়ছে। এগুলো কেন হয়? এগুলো কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে হয়। সুন্দরবনের উপরে কি প্রভাব পড়ছে সেটা কিন্তু আমরা দেখব। দেখো, গ্রিন হাউস এফেক্ট, ওজোন স্তর ধ্বংসের কারণে পৃথিবীব্যাপী উষ্ণতা বৃদ্ধিজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি পড়ছে কিন্তু আমাদের এই সুন্দরবনে। তাহলে গ্রিন হাউসের পরিমাণ দিনের পর দিন বাড়ছে, ওজোন স্তর ধ্বংস হচ্ছে, ফলে পৃথিবীব্যাপী কিন্তু উষ্ণতা বাড়ছে। আর উষ্ণতা বাড়লে কি হয়? বরফ কিন্তু গলে জলে পরিণত হয়। তাহলে হিমবাহ অঞ্চলে যেসব বরফ রয়েছে সেগুলো কিন্তু দ্রুত পরিমাণে গলছে উষ্ণতা বাড়ার সাথে সাথে। ফলে সেই জলটা কিন্তু এসে সমুদ্রে, নদী দ্বারা এসে সমুদ্রে কিন্তু পড়ছে। ফলে সরাসরি কিন্তু সুন্দরবন অঞ্চলের উপরে এর প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে। এই অঞ্চলে প্রতি দশকে উষ্ণতা 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু বাড়ছে। অর্থাৎ প্রতি দশকে মানে প্রতি 10 বছরে কিন্তু উষ্ণতা 0.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু বেড়ে চলেছে। আচ্ছা, এবারে আমরা দেখব কি কি প্রভাব পড়ছে। জলতলের উচ্চতা বৃদ্ধি। সুন্দরবন অঞ্চলের যে আপাত দৃষ্টিতে বিশ্বব্যাপী উষ্ণায়নের ফলে যেসব সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলির মধ্যে প্রথম কি হলো? জলতলের উচ্চতা বৃদ্ধি। 2015 সালে 30শে মার্চ ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট অনুযায়ী সুন্দরবন অঞ্চলের জলতল প্রতি বছর 3 থেকে 4 মিমি কিন্তু বেড়ে চলেছে। তাহলে কি সুন্দরবন অঞ্চলের যে জলস্তর, যে নদীগুলি বা সমুদ্র রয়েছে তাতে যে জলস্তর প্রতি বছর কিন্তু সেটি 3 থেকে 4 মিমি বেড়ে যাচ্ছে। হুম, এরকম করে দেখতে গেলে দেখবে কয়েক বছর পরে কিন্তু পুরো সুন্দরবনটা জলের তলায় তলিয়ে যাবে। কারণ জলস্তর তো দিনের পর দিন বাড়ছে, প্রতি বছরই বাড়ছে। তাহলে বিশ্ব উষ্ণায়নের ফলে কিন্তু এই সমস্যা বর্তমানে আমাদের সুন্দরবনে লক্ষ্য করা যাচ্ছে। এর প্রভাবে কি লক্ষ্য করে জলতলের যে বৃদ্ধি হচ্ছে তারপরে কি লক্ষ্য করা যাচ্ছে? যে বেশ কিছু দ্বীপ যেমন লোহাচড়া, নিউমুর, ভোলগারা, কাসামগাড়ি, বেডফোর্ড ধীরে ধীরে কিন্তু জলের তলায়
চলে যাচ্ছে এবং কিছু দ্বীপে ভূমিক্ষয় ঘটে চলেছে এবং কিছু দ্বীপে ভূমিক্ষয় ঘটছে সাথে সাথে সুন্দরবন অঞ্চলে যে জলতল এটি 1 মিটার বাড়লে সুন্দরবনের 75% যে অংশ রয়েছে সেটি কিন্তু ধ্বংস হয়ে যাবে। তাহলে 1 মিটার জল বাড়লে কিন্তু অনেকটা অংশ কিন্তু ধ্বংস হয়ে যাবে আমাদের এই সুন্দরবন। আচ্ছা, এরপরে 2 নম্বর রয়েছে দেখো ঘূর্ণিঝড়। জলবায়ুগত প্রভাবের ফলে জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবন অঞ্চলে কিন্তু ঘন ঘন ঘূর্ণিঝড়ের প্রকোপ লক্ষ্য করা যায়। তোমরা জানো কয়েকটি ঘূর্ণিঝড়ের নাম বলো তো, যার প্রভাব কিন্তু সুন্দরবনে লক্ষ্য করা গেছে? ভেরি গুড। আয়লা আর হুদহুদ, ফাইলিং, ফণী এগুলো কিন্তু সব ঘূর্ণিঝড়, ঠিক আছে? সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধির কারণে এখানে ঘূর্ণিঝড়ের সংখ্যা কিন্তু বেশি বেড়ে চলেছে। আমরা প্রথমে কি বললাম যে সমুদ্রের যে উচ্চতা সেটা কিন্তু বাড়ছে। তা সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু এখানে ঘূর্ণিঝড়ের যে প্রকোপ সেটি কিন্তু বেড়ে চলেছে। 2009 সালে আয়লা ঝড়ে মোট 400 কিমি বাঁধ কিন্তু ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গেছিল। তাহলে আয়লা কবে হয়েছিল? 2009 সালে। প্রচুর মানুষের সাথে সাথে অসংখ্য গবাদি পশু কিন্তু ঘরছাড়া হয়েছিল। অনেক গবাদি পশু মানুষ মারাও গেছিল। বিশেষ করে এই নদীর তীরবর্তী অঞ্চলের সুন্দরবনে যাদের কাঁচা বাড়ি তারা কিন্তু সম্পূর্ণভাবে সেই কাঁচা বাড়িটা ধূলিসাৎ হয়ে গেছিল এবং নদীর বাঁধ ভেঙে প্রায় 400 কিমি বাঁধ কিন্তু নদী ভেঙে গেছিল এবং সম্পূর্ণ এলাকাটা জলের তলে কিন্তু চলে গেছিল কয়েকদিনের জন্য। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের সুন্দরবনের উপর তার কি কুপ্রভাব পড়ছে, তাই না? আচ্ছা, এরপরে 3 নম্বর কি রয়েছে? ভূমির লবণতা বৃদ্ধি। দেখো, জলতল বেড়ে যাওয়ার সমুদ্রের যে লবণাক্ত জল কৃষি জমিতে প্রবেশ করে জমির লবণতা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। এই যে সমুদ্রের জল বাঁধ ভেঙে আমি একটু আগে বললাম আয়লা, কি হচ্ছে যে সমুদ্রের জল কিন্তু ঢুকে যাচ্ছে লোকালয়ে, ফলে সমুদ্রের জলে তো লবণ থাকে। তাহলে চাষবাস কি লবণ হলে হবে? হবে না। মাঠঘাটে যদি লবণ থাকে তাহলে কিন্তু চাষবাস ভালো হয় না। ফলে এই কৃষি জমিতে এই নোনা জল প্রবেশ করে গিয়ে চাষবাসটাকে কিন্তু বন্ধ করে দিচ্ছে এবং ভূমির যে লবণতা হচ্ছে সেটি কিন্তু বৃদ্ধি করাচ্ছে। দেখো এই যে সাদা সাদা এগুলো কি ভূমিতে কিন্তু লবণ উঠছে। কোন এক সময় সমুদ্রের জল প্রবেশ করেছিল এইসব খাল বিলে বা এইসব মাঠে, ফলে কিন্তু এখন এই সমস্যাটা বর্তমানে সুন্দরবন অঞ্চলে লক্ষ্য করা যায়। এরপরে নাম্বার 4 কি রয়েছে দেখো, বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস। বিগত 1 দশকে প্রায় 3.7% ম্যানগ্রোভ ধ্বংস হয়েছে। এর কারণে দেশে বা বেশ কয়েকটি কিন্তু প্রজাতির বা প্রাণীর সংকট দেখা দিচ্ছে, বিপদ আসন্ন এবং বিলুপ্তপ্রায়। আমাদের নিজেদেরই কাজকর্মের দরুন বনভূমি এবং জীববৈচিত্র্য কিন্তু ধ্বংসের মুখে পড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের মূল কারণ কিন্তু ও প্রাকৃতিক হলেও বেশিরভাগটার জন্য দায়ী কিন্তু মানুষই, তাই না? আমাদের জন্য বিশ্ব উষ্ণায়ন ঘটছে, গ্রিন হাউস এফেক্ট বা ওজোন যে স্তর সেটি কিন্তু ক্ষয় হচ্ছে, তাই না? ফলে এই যে ম্যানগ্রোভ অরণ্য ধ্বংস হচ্ছে কি কারণে বলতো? বিভিন্ন চোরা শিকারী রয়েছে যারা কাঠ চুরি করে এবং নানা যে প্রজাতি বন জঙ্গলে রয়েছে সেই জঙ্গলে চোরা শিকারীর দ্বারা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আহ, এবং বিভিন্ন প্রাণী কিন্তু দিনের পর দিন অবলুপ্তির বা বিলুপ্তির প্রায় কিন্তু হয়ে চলেছে। বলতো সুন্দরবন অঞ্চল কিসের জন্য বিখ্যাত? ম্যানগ্রোভ অরণ্য। আরো একটা জন্য কিন্তু বিখ্যাত, বলো ম্যানগ্রোভ অরণ্যে কোন প্রাণী থাকে? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? সেই সুন্দরবন অঞ্চলে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি রয়্যাল বেঙ্গল টাইগার বসবাস করে এবং মানুষের কাজকর্মের দরুন তারা কিন্তু আজ অনেকটাই সংকটে পড়ে গেছে, তাই তো? আচ্ছা, এরপরে 5 নম্বর দেখো, তার আগে 4 নম্বর ছবি দেখো, এই দেখো গাছপালা কাটা হচ্ছে ফলে পরিবেশ কিন্তু ধ্বংসের মুখে। নাম্বার 5, পরিবেশগত উদ্বাস্তু সৃষ্টি। বারবার ঘূর্ণিঝড়ের প্রকোপ, কৃষিজমির লবণতা বৃদ্ধি, বন্যা, ভূমিক্ষয়ের মাধ্যমে দ্বীপের যে অবলুপ্তি ঘটছে, ফলে সেখানকার যে মানুষ বা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিজের স্থান থেকে সরতে বাধ্য হচ্ছে। ফলে কি হচ্ছে? উদ্বাস্তু সংখ্যা কিন্তু
বৃদ্ধি পাচ্ছে, তাই না? সুন্দরবনের অনেক দ্বীপ রয়েছে যে দ্বীপগুলো কিন্তু বর্তমানে প্রায় নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ সেখানে কিন্তু আগে মানুষ বাস করত। এখন এমন অবস্থা হয়ে গেছে সেগুলো দিনের পর দিন জলস্তর বেড়ে যাওয়ার ফলে সেগুলো কিন্তু জলের তলায় চলে গেছে। ফলে সেখানকার মানুষ কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে যেতে বাধ্য হচ্ছে। ফলে দেশে কিন্তু উদ্বাস্তুর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিশ্ব উষ্ণায়নের ফলে বা জলবায়ু পরিবর্তনের প্রভাব, সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে যে বিষয়গুলো তোমাদের বললাম সেগুলো কিন্তু তোমরা খুব ভালো করে মুখস্থ করবে। আচ্ছা, এরপরে কি আছে দেখবো আমরা। সুন্দরবনের কয়েকটি দ্বীপের বর্তমান পরিস্থিতি। একটু আগে তোমাদের আমি বললাম না যে অনেকগুলো দ্বীপ রয়েছে যেগুলি কিন্তু জলের তলায় চলে গেছে, সেখানে আর কোনো মানুষ বসবাস করতে পারে না। সেই সমস্ত কয়েকটি দ্বীপের সম্পর্কে কিন্তু আমরা জানবো। দেখো, প্রথমে কোন দ্বীপ রয়েছে? লোহাচড়া দ্বীপ। হুগলি নদীর মোহনায় এই দ্বীপটি 2006 সালে সমুদ্রতল বৃদ্ধি, উপকূল ক্ষয়, ঘূর্ণিঝড় প্রভৃতি কারণে অবলুপ্ত হয়ে যায়। তাহলে লোহাচড়া দ্বীপটি কিন্তু বর্তমানে অবলুপ্ত হয়ে গেছে। কি কারণে? নদীর জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ঘন ঘন ঘূর্ণিঝড় হচ্ছে এবং মৃত্তিকা কিন্তু ক্ষয় বা উপকূল ক্ষয় কিন্তু খুব দ্রুত বেড়ে গেছে। এখানে প্রায় 6,000 মানুষ বাস করত, এখন সবাইকেই প্রায় এখান থেকে সরে যেতে হয়েছে। দেখো এই যে অংশটা, এটা কিন্তু হলো লোহাচড়া দ্বীপ। আস্তে আস্তে কিন্তু এর আয়তন কমছে এবং জলস্তর বাড়ছে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো নিউমুর দ্বীপ, দক্ষিণ তালপাট্টি এবং বাংলাদেশ। দেখো এই যে ইন্ডিয়া তোমরা ম্যাপ দেখছো, বদ্বীপ অঞ্চল এবং বাংলাদেশ, এই দুটি ঠিক মাঝখানে একটা দ্বীপ রয়েছে কিন্তু যার নাম কিন্তু হলো নিউ মুর আইল্যান্ড বা নিউ মুর দ্বীপ। 10,000 বর্গমিটার এলাকার দ্বীপটি 1970 সালে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় জেগে ওঠে। 2010 সালে কিন্তু জলতল বৃদ্ধির কারণে এই দ্বীপটি সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে যে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায় একটি সুন্দরবনের দ্বীপের নাম বলো, তখন তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে নিউমুর দ্বীপ। ঠিক আছে? সম্পূর্ণরূপে কিন্তু এই দ্বীপটা বর্তমানে ডুবে গেছে। এই দ্বীপে কোনো জনবসতি কিন্তু গড়ে ওঠেনি। তাহলে নিউমুর যে দ্বীপ সেটি কিন্তু 1970 সালে নদীর মোহনার কাছে, হাড়িয়াভাঙ্গা যে নদী তার মোহনার কাছে গড়ে উঠেছিল। বর্তমানে 2010 সালে কিন্তু সেটি সম্পূর্ণরূপে জলতলার বা জলের তলায় পৌঁছে গেছে। ফলে এখানে কিন্তু কেউ বসবাস করতে পারে না। এরপরে কি রয়েছে? ঘোড়ামারা দ্বীপ, খুব ইম্পর্টেন্ট। দেখো 1975 সালে এই দ্বীপটির ক্ষেত্রফল ছিল 8.5 বর্গ কিমি। তাহলে 1975 সালে কত ছিল মনে রাখবে কিন্তু, 8.5 বর্গ কিমি। উপকূল ক্ষয়, জলতল বৃদ্ধির কারণে এখন এর ক্ষেত্রফল মাত্র 4.4 বর্গ কিমি, প্রায় হাফ হয়ে গেছে। 1975 সালে যে জায়গাটা 8.5 ছিল সেটি 2010-এর পর বা 2015-20 দিকে সেটি কিন্তু হয়ে গেছে তার হাফ। কেন বলতো? তার কারণ সুন্দরবনের যে জলস্তর সেটি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, মৃত্তিকা ক্ষয় হচ্ছে, উপকূল ক্ষয় হওয়ার কারণে সেখানে কিন্তু স্থলভাগ ধীরে ধীরে কমে আসছে। এখন এই দ্বীপের জনসংখ্যা মাত্র 5,193 জন। 2011 যে সেন্সাস রয়েছে সেই সেন্সাস অনুযায়ী এই ঘোড়ামারা দ্বীপের যে জনসংখ্যা সেটি কিন্তু মাত্র 5,193 জন। দেখো এই যে ঘোড়ামারা দ্বীপ, প্রায়শই নদীর বাঁধ কিন্তু ভাঙছে এখানে এবং নদী কিন্তু খুব দ্রুত এখানে এই পাড়গুলো কিন্তু ক্ষয় করছে। ঠিক আছে? তাহলে আমরা কয়টি দ্বীপের নাম জানলাম? 3টি, লোহাচড়া, নিউমুর আর ঘোড়ামারা। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য আসতে পারে যে কোন দ্বীপটি সুন্দরবনে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে বা ডুবে গেছে? কোন দ্বীপটি বলতো? ভেরি গুড, নিউমুর দ্বীপ কিন্তু সম্পূর্ণভাবে নিমজ্জিত একটি দ্বীপ। সুন্দরবন কেন এত গুরুত্বপূর্ণ? আমরা তো সুন্দরবন নিয়ে এত কিছু পড়ছি, সেখানকার বদ্বীপ, সেখানকার জলবায়ুর প্রভাব কেন এতটা গুরুত্বপূর্ণ সুন্দরবন আমাদের জন্য? তার কারণ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী নিয়ে গঠিত এই বায়োস্ফিয়ার পার্ক পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা করে চলেছে এই সুন্দরবন অঞ্চল। এখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ পাওয়া যায়,
বিভিন্ন রকম প্রাণী পাওয়া যায়। ঠিক আছে? এটি কিন্তু পৃথিবীর ভারসাম্য বজায় রাখছে। নাম্বার 2, এই বনভূমি প্রবল সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাস আটকায়। সমুদ্র তীরবর্তী যে অঞ্চলে সেখানে কিন্তু দেখবে প্রায়শই ঝড়ের আমরা খবর পাই। তাই না? সমুদ্রের উপকূলে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় বা সমুদ্রের উপরে যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় সেটা কিন্তু প্রবল বেগে সুন্দরবনের উপর দিয়ে আছড়ে পড়ে। দেখো সুন্দরবনে এই যে জঙ্গলটা থাকার জন্য, গাছপালা থাকার জন্য বাতাস কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং জলোচ্ছ্বাস কিন্তু আটকায়। ফলে মৃত্তিকায় ক্ষয় রোধ হয় এবং জমি যে লবণতার হাত থেকেও কিন্তু বাঁচে। তাহলে সুন্দরবন কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ তোমরা বুঝতে পারলে? এরপরে হচ্ছে দেখো এক নজরে সুন্দরবন। মোট ক্ষেত্রমান প্রায় 10,000 বর্গকিমি। তাহলে সুন্দরবনের ক্ষেত্রমান মানে কি? টোটাল যে সুন্দরবনের জায়গাটা সেটাকে আমরা কি বলবো? ক্ষেত্রমান। কতটা জায়গা? যে 10,000 বর্গকিমি। যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র 4,100 বর্গকিমি এবং বাদবাকি যে অংশটি সেটি কিন্তু রয়েছে বাংলাদেশে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশে কিন্তু বেশি রয়েছে সুন্দরবনের অংশটি। তাই না? 4,100 বর্গকিমি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে এবং 5,900 বর্গকিমি রয়েছে বাংলাদেশে। উচ্চতা সমুদ্রতল থেকে 0.9 থেকে 2.11 মিটার। তাহলে উচ্চতা কত? মাত্র 0.9 থেকে 2.11 মিটার। এবারে সুন্দরবনকে যেহেতু উম, গুরুত্বপূর্ণ একটি বিষয় সুন্দরবন বা গুরুত্ব রয়েছে সমগ্র পৃথিবীর কাছে, তাই 1987 সালে ইউনেস্কো একে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সুন্দরবনকে কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়? 1987 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে হচ্ছে ইউনেস্কো একটি সংস্থা, যে সংস্থাটি সারা বিশ্বের যে আহ, গুরুত্বপূর্ণ স্থান সেই স্থানগুলোতে কিন্তু তারা তাদের এতে নথিভুক্ত করে। সেই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মানে বিশ্বের যে গুরুত্বপূর্ণ স্থানগুলো তার মধ্যে কিন্তু আমাদের সুন্দরবনকে অন্তর্ভুক্ত করেছে 1987 সালে। এরপরে ভারত সরকার কিন্তু পশ্চিমবঙ্গের এই অংশটিকে অর্থাৎ সুন্দরবনকে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে 1989 সালে। তাহলে কি বললাম যে 1989 সালে পশ্চিমবঙ্গ সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে সুন্দরবনকে এবং 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একে ইউনেস্কোর মধ্যে অন্তর্ভুক্ত করেছে। এরপরে ভারত বাংলাদেশ মিলিয়ে সুন্দরবনে প্রায় 1.2 কোটি লোক বসবাস করে। তো শুধু ভারত বাংলাদেশের এই যে সুন্দরবন অঞ্চলটা প্রায় 1.5 কোটির কাছাকাছি মানুষ কিন্তু বর্তমানে বসবাস করে এই সুন্দরবন। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে সুন্দরবন অঞ্চল সম্পর্কে, তাই তো? সুন্দরবন অঞ্চলে যে নদীগুলি রয়েছে সেখানে কিন্তু মোহনাতে বদ্বীপের সৃষ্টি হয়। তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম যে কোন নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না? ভেরি গুড, আমাজন আর কঙ্গো নদীতে, তাই না? কেন হয় না চলো সেটা আমরা একটু দেখবো। দেখো, আমাজন ও কঙ্গো নদীর মোহনায় বদ্বীপ নেই কেন? পৃথিবীর বেশিরভাগ নদীর মোহনায় কিন্তু বদ্বীপ রয়েছে, কেন নেই? নাম্বার ওয়ান, কি বলছে দেখো, অতি বৃহদায়তন এই নদী দুটি নিরক্ষীয় অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হওয়ায় প্রচুর জল বহন করে। তাহলে আমরা নদী যখন পড়েছিলাম যে পলি সঞ্চয়ের কারণগুলি বা মোহনাতে বদ্বীপ সৃষ্টির কারণগুলি, তখন দেখেছিলাম কি নদীতে কম জল থাকলে বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে প্রচুর জল কিন্তু রয়েছে এই আমাজন আর কঙ্গো নদীতে। পৃথিবীর সব থেকে বেশি জল ধরে এই আমাজন নদীতে। ঠিক আছে? তাহলে বেশি জল হওয়ার দরুন এই অঞ্চলে কিন্তু নিরক্ষীয় অঞ্চল হয় কাছাকাছি, ফলে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। এখানে জলের প্রভাব বেশি হয়, নদীতে কিন্তু বদ্বীপের সৃষ্টি হয়নি। দ্বিতীয় কারণ কি? মোহনার ঢাল খাড়া হওয়ায় জলরাশি প্রবল বেগে সাগরে পড়ে। মোহনার ঢালটা মৃদু ঢালু হলে তখনই কিন্তু পলি সঞ্চয় হয়, আমরা পড়েছিলাম না আগে? কিন্তু এদের ঢাল কিন্তু এরকম খাড়াই, সমুদ্র থেকে কিন্তু এরকম খাড়াই। তাহলে যখন সমুদ্রের জল বা সরি নদীর জলটা যখন সমুদ্রে এসে মিলছে সেই স্থানটা খাড়াই হওয়ার জন্য সেটা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু সমুদ্র গর্ভে চলে যাচ্ছে, ফলে বদ্বীপের সৃষ্টি হয়নি। এরপরে রয়েছে নাম্বার 3,
মোহনার নিকট দিয়ে তাড়াতাড়ি সমুদ্র স্রোত এখানকার জল ও পলিরাশিকে টেনে নিয়ে চলে যায়। যে পলিরাশিটা জমছে সেটাকে কিন্তু মোহনা টেনে নিয়ে চলেছে, অর্থাৎ সমুদ্র স্রোতের পরিমাণ কিন্তু বেশি। হুম। ফলে মোহনার পলিরাশি জমতে পারে না বলেই বদ্বীপ গঠিত হয়নি। তাহলে আমাজন ও কঙ্গো নদীতে কিন্তু বদ্বীপ নেই। পরীক্ষায় কিন্তু আসবে যে কোন নদী দুটির অববাহিকায় বা কোন নদী দুটির মোহনা অঞ্চলে বদ্বীপ নেই? আমাজন এবং কঙ্গো নদী। ঠিক আছে স্টুডেন্ট, আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। এরপরে আমি তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে পড়লাম সেটা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আকৃতি অনুযায়ী বদ্বীপ কয় প্রকার ও কি কি? বলো। 4 প্রকার। ভেরি গুড। কেমন কেমন বলো? ভেরি গুড। একই, পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ, করাতের দাঁতের মতো বদ্বীপ, আর হচ্ছে কিন্তু ক্ষারীয় বদ্বীপ। এই 4 টি বদ্বীপ কিন্তু রয়েছে। তাই তো? তাহলে আকৃতি অনুযায়ী বদ্বীপ 4 প্রকার। নাম্বার 2, পাখির পায়ের মতো বদ্বীপ কাকে বলে? নদী যখন মোহনার কাছে এসে মিশছে তখন নদীগুলো কিন্তু বিভিন্ন অংশে ভাগ হয়ে যায় এবং পলি সঞ্চয় করে সেখানে বদ্বীপ সৃষ্টি করে এবং দেখতে অনেকটা পাখির পায়ের মতো হয় বলে একে কি বলা হয়? পাখির পায়ের মতো বদ্বীপ। উদাহরণ কি? মিসিসিপি মসুরির মোহনায় কিন্তু এরকম বদ্বীপ লক্ষ্য করা যায়। তাহলে 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। এরপরে 3 নম্বর কি রয়েছে দেখো, সুন্দরবনের কয়েকটি দ্বীপের নাম বলো। বলো। লোহাচড়া দ্বীপ, নিউমুর দ্বীপ, ঘোড়ামারা দ্বীপ, তাই তো? আচ্ছা, নাম্বার 4, সুন্দরবনের সম্পূর্ণ নিমজ্জিত দ্বীপটির নাম কি? তোমরা বলো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভেরি গুড। নিউমুর দ্বীপ হচ্ছে সুন্দরবনের সম্পূর্ণ নিমজ্জিত একটি দ্বীপ। নাম্বার 5, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ইউনেস্কো সুন্দরবনকে কবে এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করে? ভেরি গুড, 1987। ভারত সরকারও সুন্দরবনকে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে। সেটি কবে বলো তো? ভেরি গুড, 1889 সালে কিন্তু ভারত সরকার বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করে সুন্দরবনকে। এরপর হচ্ছে বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। এই যে 5টা পয়েন্ট রয়েছে, যেখানে নদীর মৃদু ঢাল থাকবে, হুম, আর কি থাকবে? অগভীর সমুদ্র, লবণাক্ত নদীর বৃদ্ধি পাবে যেখানে, এছাড়া বিপরীতমুখী স্রোত, এইসব অঞ্চলে কিন্তু বদ্বীপ ভালো সৃষ্টি হয়। এটা কিন্তু তোমরা ভালো করে মুখস্থ করবে। এবং 8 নম্বর, সুন্দরবনের জলবায়ু পরিবর্তনের প্রভাব কি? দিনের পর দিন জলস্তর বৃদ্ধি পাচ্ছে সমুদ্রের, আর কি? ঘূর্ণিঝড় হচ্ছে, তাই না? এই পয়েন্টগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তো ঠিক আছে স্টুডেন্ট, আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে হিমবাহের যে কাজ রয়েছে ভূমিরূপ গঠনে, সেই হিমবাহের কাজ সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য। থ্যাংক ইউ ক্লাস।